আমি সায়ন, আর আপনি শুনছেন চলো শোনা যাক। এই পডকাস্টে আপনি আড্ডা, গল্প, আলোচনা সবই পাবেন। তাই দেরি না করে যারা চ্যানেলে নতুন তারা চটজলদি সাবস্ক্রাইব করে নিন। আজ চলো শোনা যাকে আপনি শুনতে চলেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গঙ্গাধরের বিপদ। গল্প শুনতে শুনতে কেমন লাগছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন, এবং ভালো লাগলে একটি লাইক করবেন। তাই দেরি না করে চলো শোনা যাক। অনেক দিন আগের কথা। কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে। সেই সময় মশলা পোস্তায় গঙ্গাধর কুণ্ডুর ছোটখাটো একখানা মশলার দোকান। গঙ্গাধরের দেশ হুগলি জেলা, চাপা ডাঙ্গার কাছে। অনেক দিনের দোকান। যে সময়ের কথা বলছি, গঙ্গাধরের বয়স তখন 50-এর ওপর, কিন্তু শরীরটা তার ভালো যাচ্ছিল না। নানান রকম অসুখ বিসুখে ভুগতই প্রায়। তার উপর ব্যবসায় কিছু লোকসান দিয়ে লোকটা একেবারে মুষড়ে পড়েছিল। দোকান ঘরের ভাড়া 2 মাসের বাকি, মহাজনের দেনা ঘাড়ে। দুপুরবেলা দোকানে বসে ধেনো হুকো হাতে নিয়ে নিজের অদৃষ্টের কথা ভাবছিল। আজ আবার সন্ধ্যার সময় গোমস্তা ভাড়া নিতে আসবে বলে শাসিয়ে গিয়েছে। কি বলা যায় তাকে? এক পুরনো পরিচিত মহাজনের কথা তার মনে পড়ে গেল। তার নাম খোদা দাঁত খা, পেশোয়ারি মুসলমান, মেটে বুড়ুজে থাকে। আগে গঙ্গাধরের লেনদেন ছিল তার সঙ্গে। কয়েকবার টাকা নিয়েছে, শোধও করেছে, কিন্তু সুদের হার বড় বেশি বলে ইদানিং বছর কয়েক গঙ্গাধর সেদিকে যায়নি। ভেবেচিন্তে সে মেটে বুড়ুজে রওনা হলো। সুদ বেশি বলে উপায় আর কি, টাকা না আনলেই নয় আজ সন্ধ্যের মধ্যে। মেটে বুড়ুজে গিয়ে খোদাদাত খায় নতুন ব্যবসা খুঁজে বার করতে টাকা নিতে দেরি হয়ে গেল। খিদিরপুরের কাটিগঙ্গা পার হয়ে এসে ট্রাম ধরবে। হন হন করে হেঁটে আসছে, এমন সময় একজন লোক ডেকে বলল, এ সাহেব, ইধার 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 শুনিয়ে তো যারা। সন্ধে হয়ে গিয়েছে। যেখান থেকে লোকটা তাকে ডাকলে সেখানে কতগুলো গাছপালার বেশ একটু অন্ধকার। স্থানটা নির্জন, তার উপর আবার তার সঙ্গে রয়েছে টাকা। গঙ্গাধরের মনে একটু সন্দেহ যে হলো না এমন নয়, কিন্তু উপায় নেই। লোকটা এগিয়ে এলো। ওই গাছগুলোর তলায় সে যেন তারই প্রতীক্ষায় দাঁড়িয়েছিল। লোকটা খুব লম্বা, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল ঘাড়ের ওপর পড়ছে। মুখটা ভালো দেখা যাচ্ছে না। পরনে ঢিলে ইজার ও আলখাল্লা। সে কাছে এসে সুর নিচু করে হিন্দিতে ও ভাঙা বাংলায় মিলিয়ে বললে, বাবু, সস্তায় মাল কিনবে? গঙ্গাধর আশ্চর্য হয়ে বলে, কি মাল? লোকটা চারিদিকে চেয়ে বললে, এখানে কোথা হবে না বাবু, পুলিশ ঘুরছে, আমার সঙ্গে আসুন। ঝুপসি গাছের তলায় এক জায়গায় অন্ধকার খুব ঘন। সেখানে গিয়ে লোকটা বললে, জিনিসটা কোকেন, খুব সস্তায় পাবেন, ডিউটি ছুট মাল, লুকিয়ে দিব। গঙ্গাধর চমকে উঠল। সে কখনো ও ব্যবসা করেনি। ডিউটি ছুট কোকেন, কি সর্বনেশে জিনিস! ভালো লোকের পাল্লায় পড়েছে সে। না, সে কিনবে না। লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান, বাংলা বলতে পারে, তবে বেশ একটু বাঁকা। অনুনয় সুরে বললে, বাবু আপনি নিন, আপনার ভালো হবে, সে কি করিতে দিব? আমার মুশকিল হয়েছে, আমি মাল বিক্রির লোক খুঁজে পাচ্ছি না। ঘুরে বেরিয়ে যাচ্ছি কত জায়গায়, আবার সব জায়গা তো যেতে পারিনি, পুলিশের তো ভয় আছে।
কেউ কথাই করছে না আমার সঙ্গে। সেই হয়েছে আরও মুশকিল। হঠাৎ শহরে এত পুলিশের ভয় হলো যে কেন বাবু বুঝি নে। আগে যারা এই ব্যবসা করতো তাদের কাছে যাচ্ছি, তারা আমার দিয়েও সেও দেখে না। আপনি গড়রাজি হবেন না বাবু, মাল দেখুন, তারপরে দাম দস্তুর হবি। লোকটার গলা সুরে কি একটা শক্তি ছিল। গঙ্গাধরের মন খানিকটা ভিজল। কোকেনের ব্যবসাতে মানুষ রাতারাতি বড়লোক হয়েছে বটে, বিনা সাহসে বিপদ এড়িয়ে চলে বেড়ালে কি লক্ষ্মী লাভ হয়? দেখাই যাক না। হঠাৎ গঙ্গাধর চেয়ে দেখল যে লোকটা নেই সেখানে, এই তো দাঁড়িয়েছিল। কোথায় গেল আবার? পাশে কেউ শুনে এই ভয়ে বেশি জোরে ডাকতেও পারল না। চাপা গলায় বাংলা হিন্দিতে ডাকলে, কোথায় কিয়া? ও খা সাহেব। এদিক ওদিক চাওয়ার পর সামনে চাইতেই দীর্ঘাকৃতি আলখাল্লাধারী খাঁ সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। গঙ্গাধর বললে, জলদি চলো, অনেক দূর জানা হোগা। কি একটা যেন ঢাকবার জন্যে লোকটি প্রাণপণে চেষ্টা করছে। আমার সঙ্গে এসো, মাল দেখাবো। দুজনে কাটিগঙ্গার ধারে ধারে অনেক দূর গেল। যে সময়ের কথা বলছি তখন ওদিকে অত লোকজন ছিল না। মাঝে মাঝে জোয়ারে নেমে যাওয়াতে বড় বড় ভর ও নৌকা কাঁদার উপর পড়ে আছে। দু একটা করাতের কারখানা, তাও দূরে দূরে। জলের ধারে নোনা চাঁদার কাঁটার বন। পেছনে অনেক দূরে খিদিরপুর বাজারের আলো দেখা যাচ্ছে। পথে যেতে যেতে খাঁ সাহেব একটা বড় অদ্ভুত প্রশ্ন করলে। গঙ্গাধরের দিকে চেয়ে বললে, আমায় দেখতেই পাচ্ছ তো? কেন পাবো না? এমন বয়স এখনো হয়নি যে এই সন্ধেবেলাতেই চোখে ঠাউর হবে না। একবার গঙ্গাধর জিজ্ঞেস করলে, তা তোমার ডেরাটা কোথায় খাঁ সাহেব? লোকটা চকিতে পিছনে ফিরে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে বলল, কিন, সে তোমার কিসের দরকার? পুলিশে ধরিয়ে দিবে ভেবে থাকো যদি, তবে ভালো হবি না জিনো। মাল দিব, তুমি টাকা দিবে, মাল নিয়ে চলে যাবে। আমার বাসার খোঁজ তোমার কি কাজ? লোকটার চোখের চাউনি অদ্ভুত। গঙ্গাধর অস্বস্তি বোধ করল। খুব ভালো দেখা যায় না, কিন্তু ওর দুই চোখে যেন ইস্পাতের ছুরি ঝলসে উঠল। না, তার সঙ্গে টাকা রয়েছে। এই অবস্থায় একজন সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাত কুলশীল লোকের সঙ্গে একাই সন্ধেবেলাতে এসে এত দূর এসে পড়েছে। লোভে মানুষের জ্ঞান থাকে না, তার ভেবে দেখা উচিত ছিল। কিন্তু যখন এসেছে তখন তার চারা তো নেই। বিশেষত সে যে ভয় পেয়েছে এটা না দেখানোই ভালো। দেখালে বিপদের সম্ভাবনা বাড়বে বই কমবে না। ছুরি বার করে বসালে তখন আর উপায় থাকবে না। অনেক দূরে গিয়ে মাঠের মধ্যে একটা গুদাম ঘর, একটা গাছের গুঁড়ি পড়ে আছে। গুদাম ঘরের দরজা থেকে একটু দূরে। তার উপর গঙ্গাধরকে বসতে বলে লোকটা কোথায় চলে গেল। গঙ্গাধর বসে চারিদিকে চেয়ে দেখলে গুদাম ঘরের আশেপাশে সর্বত্র আগাছার অনুচ্ছ জঙ্গল। নিকটে কোথাও লোকজনের সাড়া শব্দ নেই। অন্ধকার হলেও মাঠের মধ্যে বলে অন্ধকার তত ঘন নয়।
সেই পাতলা অন্ধকারে চেয়ে দেখে গঙ্গাধরের মনে হলো গুদামঘরটা পুরনো এবং যেন অনেক কাল অপব্যবহার্য হয়ে পড়ে আছে। বাঁশের বেড়া খসে পড়েছে জায়গায় জায়গায়, চালের খোলা উড়ে গিয়েছে মাঝে মাঝে, সামনের দোরটা উই ধরা, ভেঙে পড়তে চাইছে যেন। গঙ্গাধরের কেমন একটা ভয় হলো। কেন সে এখানে এলো এই সন্ধ্যায়? এরকম জায়গায় একা মানুষে আসে, বিশেষ করে এতগুলো টাকা সঙ্গে করে? সে আসতই না কখনো। সে কলকাতায় আজ নতুন নয়, তার উপরে ঝুনো ব্যবসাদার, বাংলাদেশ থেকে নতুন আসেনি। ওই লোকটির কথার সুরে কি জাদু আছে, গঙ্গাধরকে যেন টেনে এনেছে, সাধ্য ছিল না ছাড়ার। এই কথা তার এখন মনে হলো। হঠাৎ অন্ধকারের মধ্যে খাঁ সাহেবের মূর্তি দেখা গেল। লোকটার যাওয়া আসা এমন নিঃশব্দ ও এমন অদ্ভুত ধরনের, যেন মনে হয় অন্ধকারেও চেহারা মিলিয়ে গিয়েছে। আবার ফুটে বেরোল। কোথায় যে চলে গিয়েছিল এমন মনে হয় না। পাকা ঝুনো খেলোয়াড় আর কি। খাঁ সাহেব দৌড় খুলে গুদাম ঘরে ঢুকলেন। গঙ্গাধরকেও যখন পেছনে আসতে বললে, তখন ভয়ে গঙ্গাধরের হাত পা ঝিমঝিম করছে, বুকে ঢিপ ঢিপ করছে। এই অন্ধকার গুদাম ঘরের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে ঠিক ও লোকটার ওই লম্বা হাতে গলা টিপে ধরবে, কিংবা ছুরি বুকে বসাবে, সেই ফন্দিতে এত দূর থেকে ভুলিয়ে নিয়ে এসেছে। লোকটা নিশ্চয়ই জানতো যে ওর কাছে টাকা আছে, অনুসন্ধান রেখেছিল। কি জানি খোদাদাত খাঁয়ের লোক কিনা। গঙ্গাধরের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। একবার সে ভাবলে দৌড়ে পালাবে, কিন্তু সে বুড়ো মানুষ, এই জোয়ান পাঞ্জাবি মুসলমানের সঙ্গে দৌড়ের পাল্লায় তার পক্ষে পেরে ওঠা অসম্ভব। কলের পুতুলের মতন গঙ্গাধর গুদামঘরের মধ্যে ঢুকল। আশ্চর্য, গুদামঘরে ওদিকের দেওয়ালটা যে একেবারে ভাঙা। গুদামের সর্বত্র দেখা যাচ্ছে সেই অস্পষ্ট অন্ধকারে। এক জায়গায় দুটো খালি পিপে ছাড়া কোথাও কিছু নেই। মাকড়সার জাল সর্বত্র। অন্ধকারে দেখা যায় না বটে, কিন্তু নাকে মুখে লাগে। একটা কি রকম ভ্যাপসা গন্ধ গুদামের মধ্যে, মেঝেটা স্যাঁতস্যাঁতে। কতকাল এর মধ্যে যে মানুষ ঢোকেনি। এদিকে আবার খাঁ সাহেব কোথায় গেল? লোকটা থেকে থেকে যায় কোথায়? অল্পক্ষণ, মিনিট 2 হবে, কেউ কোথাও নেই, শুধু গঙ্গাধর একলা। আবার সেই ভয়টা হলো। কেমন এক ধরনের ভয়, যেন বুকের রক্ত হিম হয়ে যাচ্ছে। এই বা কিরকম ভয়? আর গুদাম ঘরটার মধ্যে কনকনে ঠান্ডা হওয়ার যেন একটা স্রোত বইছে মাঝে মাঝে। মিনিট 2 পরেই খাঁ সাহেব এই তো অন্ধকারের মধ্যেই সামনে দাঁড়িয়ে। হঠাৎ একটা অদ্ভুত কথা বললে খাঁ সাহেব। বললে, তুমি কালা নাকি? এতক্ষণ কথা বলছি, শুনতে পাচ্ছ না? কথার উত্তর দিচ্ছ না কেন? কোকেন যে জায়গায় আছে বললাম, তা দেখতে পেয়েছ? সাবলের চার দিয়ে তুলতে বললাম পিপে দুটো, হাঁ করে সঙ্গের মতন দাঁড়িয়ে আছো কেন? বারে, এত কথা কখন বলেছে লোকটা? পাগল নাকি? গঙ্গাধর কেবল ভেবাচাকা খেয়ে গিয়েছে। মরুরের মতন দৃষ্টিতে চেয়ে বলল, কখন তুমি দেখালে কোকেনের জায়গা? কই, কোথায় সাবল?
কথা বলতে বলতে গঙ্গাধর সম্মুখস্থ খাঁ সাহেবের মুখের দিকে চাইলে সঙ্গে সঙ্গে তার মনে হলো তার বিভ্রান্ত ভ্রীমুর আতঙ্কাকুল দৃষ্টির সামনে খাঁ সাহেবের মুখ, গলা, বুক, হাত, পা, সারাটা দেহ যেন চুরচুর হয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে, সব যেন ভেঙে বাতাসে উড়ে যাচ্ছে। খাঁ সাহেব প্রাণপণে দাঁত মুখ খামুটি করে বিষম মনের জোরে তার দেহের চূর্ণায়মান অণুগুলোকে যথাস্থানে ধরে রাখার জন্য চেষ্টা করছে, কিন্তু পেরে উঠছে না। সব ভেঙে গেল, গড়িয়ে গেল, উড়ে গেল 1, 2, 3, 4। আর কোথায় খাঁ সাহেব? চারিপাশের অন্ধকারের মধ্যে সে মিশিয়ে গিয়েছে। একটা ঠান্ডা কনকনে বাতাসের ঝাপটা এলো কোথা থেকে। সঙ্গে সঙ্গে গঙ্গাধর আর্তরবে চিৎকার করে গুদাম ঘরের স্যাঁতস্যাঁতে মেঝের ওপর মূর্ছিত হয়ে পড়ে গেল। একটা দেশি ভর কাছে কোথায় বাঁধা ছিল। তার মাঝিরা এসে গঙ্গাধরকে অচেতন অবস্থায় তাদের ভরে নিয়ে যায়। তারাই তাকে দোকানে পৌঁছে দেয়। গঙ্গাধরের টাকা ছিল, কানা করিও খোয়া যায়নি, তবে শরীর শুধরে উঠতে সময় নিয়েছিল। অনেকদিন পর্যন্ত অন্ধকারে সে একা কিছুতেই থাকতে পারত না। মাস 2 পরে মেটে বুড়িয়ে খোদাদাত খাঁর কাছে টাকা শোধ দিতে গিয়ে গঙ্গাধরের টাকা নিয়ে যাবার দিন কি ঘটনা ঘটেছিল সেটা বললে খোদাদাত খাঁ গল্প শুনে গম্ভীর হয়ে গেল। খানিকক্ষণ চুপ করে থেকে বললে, শাহাজি, ও হলো আমির খাঁ। চোরাই কোকেনের খুব বড় ব্যবসাদার ছিল। আজ বছর 15 আগের কথা। রমজান মাসে বেশ কিছু মাল হাতে পায়। তক্তাঘাটের কাছে একখানা জাহাজ ভিড়েছিল, সেখান থেকে রাতারাতি সরিয়ে ফেলে। জাহাজে লোকের সঙ্গে সর ছিল। কোথায় যে মাল লাগতো কেউ জানে না। সেই মাসের মাঝামাঝি শেষ খুন হয়। কে বা কেন খুন করলো জানা যায়নি, কেউ ধরা পড়েনি। তবে দলের লোকই তাকে খুন করেছিল এটা বোঝা কঠিন নয়। এই পর্যন্ত আমির খাঁর ঘটনা আমি জানি। আমার মনে হয় আমির খাঁ সেই থেকে ঘুরে বেড়াচ্ছে তার মাল বিক্রি করার জন্যে। ওর পুরনো কোকেনের বাক্স হয়েছে দুজখের বোঝা। তা বাবু, সেই গুদাম ঘরটা কোথায় তুমি দেখাতে পারবে? গঙ্গাধর অন্ধকারে কোথা দিয়ে কোথায় সেখানে গিয়েছিল তার মনে নেই। মনে থাকলেও সে যেত না। পথে আস্তে আস্তে গঙ্গাধরের মনে পড়ল পুরনো ভাঙা গুদাম ঘরটা অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খাঁয়ের মুখের সেই হতাশ ও অমানসিক চেষ্টা করেও হেরে যাবার দৃষ্টিটা। হতভাগা এতদিনেও কি বোঝেনি সে মারা গিয়েছে? কে উত্তর দেবে? ভগবান তার আত্মাকে শান্তি দিন। এতক্ষণ চলো শোনা যাকে আপনি শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গঙ্গাধরের বিপদ। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, সাথে থাকবেন এবং পাশে থাকবেন, আর শুনতে থাকবেন চলো শোনা যাক।